নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি আজ বাংলায়। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। দুর্নীতির শিকড় সন্ধানে জোড়া তল্লাশিতে সরগরম শনিবার। একদিকে সুমিত রায়ের সন্ধানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালালো পুলিশ। এরই মধ্যে পুরো দুর্নীতি মামলায় আজ মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। এদিকে রাজ্যের রাজধানী থেকে দেশের রাজধানী তপ্ত হলো রাজনীতি। তৃণমূলের সংসদীয় দলে ফাটল আরো চওড়া হলো। বিদ্রোহী ব্লকে নাম লেখালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর দেখা করলেন একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে শনিবারে একেবারে জোড়া তল্লাশির ছবি দেখলো এই রাজ্যের রাজধানী। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ আধিকারিকেরা কলকাতা পুলিশের দুটি থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে তল্লাশি চালালো, এবং অন্যদিকে মদন মিত্রর একাধিক ঠিকানা সহ 8টি ঠিকানায় পুরো দুর্নীতি মামলায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দেখুন, একদিকে রাজ্য পুলিশের তল্লাশি, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। দুটি পৃথক মামলার তদন্তে টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হলো শনিবার। একদিকে আত্মসহায়কের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে গেল শালবনী থানার পুলিশ। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে তৃণমূল বিধায়ক মদন মিত্র। এতদিন ধরে যা লুট তারা করেছে, এতদিন ধরে যেভাবে মানুষকে তারা ঠকিয়েছে, তার তো একটা শাস্তি হবেই না। পুলিশের দাবি, জমি জালিয়াতি ও প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। তার খোঁজে শুক্রবার মাঝরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, সুমিত রায়ের টাওয়ার লোকেশন দেখাচ্ছিল কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই সূত্রেই শুক্রবার রাত 2টো নাগাদ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার টিম। রাত্রি 1টা নাগাদ পুলিশের টিম তারা প্রথমে কালীঘাট থানায় যায়, তারপর সেখান থেকে হচ্ছে যে পুলিশের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সার্চ করা, পুলিশ জানাতে সেই পদ্ধতি মেনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেখানে পৌঁছে যায়, সেখানে গিয়ে তারা সুমিত রায়ের খোঁজ শুরু করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কিন্তু বাড়ির ভেতর যারা ছিলেন কেউ হচ্ছে দরজা খুলছিলেন না, কেউ হচ্ছে সুমিত রায়কে ডেকে পর্যন্ত দিচ্ছিলেন না। দরজা না খোলায় প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করে পুলিশ। এরপর শনিবার সকাল 6টা নাগাদ ডাকা হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। কাটা হয় বাড়ির সামনে 2টি গেটের তালা। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে কিন্তু বারংবার বলতে থাকেন যে সুমিত রায় যিনি আত্মসহায়ক তাকে ডেকে দেওয়া হোক, এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কোনো প্রকার কোনো সহযোগিতা কিন্তু তারা এখানকার নিরাপত্তা রক্ষীদের থেকে পাননি। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করতে থাকে। সকাল 6টা নাগাদ রীতিমতো গ্যাস কাটার দিয়ে প্রথমের যে গেট রয়েছে সেই গেটের তালা সেটি কাটা হয়, এবং কলাপসেবল গেটের যে তালা ছিল সেই তালাটাকেও কাটা হয়। কেটে তার পরবর্তী ক্ষেত্রে শালবনী থানার তদন্তকারী আধিকারিকরা তারা বাড়িতে প্রবেশ করেন এবং তল্লাশি চলে প্রায় 2 ঘন্টা ধরে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে সুমিত রায়ের খোঁজ। এরই মধ্যে সেখানে গিয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল 8টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় শনিবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানা, বাড়ি, ফ্ল্যাট, পার্টি অফিস সহ মোট 8টি জায়গায় অভিযান চালালো ইডি। ইডি সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে এসেছে। ইডির তদন্তে যেটা উঠে আসছে যে কামারহাটি এবং টিটাগড় এলাকায় যে সমস্ত বেআইনিভাবে দুর্নীতি করে যে নিয়োগ করা হয়েছে পুরসভাগুলোতে, তার মধ্যে 125 জনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডি আধিকারিকরা পেয়েছে, এবং সেক্ষেত্রে মদন মিত্রর যোগসূত্র পাওয়া গেছে। ইডি সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে পুরসভায় ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। যে মদন মিত্রের যে কটি সম্পত্তি রয়েছে বা ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে কিন্তু ভবানীপুর যেটা তার পৈতৃক বাড়ি, সেখানে তিনি রয়েছেন। সেখানে কিন্তু সিআরপিএফ এর সংখ্যা আরো বাড়ানো হলো, এবং দেখা যাচ্ছে যে সামনে তারা রয়েছেন গোটা বাড়ি ঘিরে কার্যত এই যে তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে। সব মিলিয়ে তপ্ত আবহাওয়ার মধ্যেই পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতিও। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।
প্রতারণা জালিয়াতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ পৌঁছে যায়, অর্থাৎ শালবনী থানার পুলিশ স্থানীয় থানার পুলিশকে নিয়ে পৌঁছয়। রাত 2টার সময় সেখানে যায়। 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় পুলিশকে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 18 ঘন্টা পেরিয়ে গিয়েছে সলিলদা, কিন্তু এখনো তো সুমিত রায়ের খোঁজ মিলল না। সুমিত্রার খোঁজ মিলবে কি করে? বিকজ অফ দ্য ক্যালাস অ্যাটিটিউড অফ দ্য রেডিং পার্টি। পুলিশ শালবনী থেকে এসছে, লাস্ট মোমেন্ট পর্যন্ত তার টাওয়ার লোকেশন পাওয়া গেছে, আর কোঅপারেশন রেডের জন্য চলে গেল কালীঘাট থানা পুরো এন্টায়ার টিম নিয়ে। আগে প্রথমেই তো উচিত ছিল যখন টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে তখন ওই পুরো বাড়িটা ঘেরাও করে একজন অফিসার যাবে বা ফোন করে বলে দেবে যে একজন লোক দিন, না করলেও কোনো বাধা নেই। দেখো এই কেসে যখন 4 ঘন্টা ওয়েট করানো হলো, তার মানে ওই বাড়ির যে মালিক হি হ্যাজ হারবার্ড দ্য ক্রিমিনাল who was ordered to be arrested on the strength of the warrant of arrest, এবং সেই রকম একটা ক্রিমিনালকে যখন 253 বিএনএস এর আন্ডারে অভিষেক ব্যানার্জি কেন অ্যারেস্ট হবে না? কেন লাস্ট মোমেন্ট পর্যন্ত তার ডিজিটাল এভিডেন্স অনুযায়ী তার টাওয়ার লোকেশন ফোন এখানে সুমিত্রায় নেই? ফোনটাই বা কোথায় গেল? তার মানে অ্যাম্পল চান্স পেয়েছে, খবর লিক হয়ে গেছে, আননেসেসারি পুলিশকে ওয়েট করানো হয়েছে। পুলিশ বাধ্য ছেলের মতো ওখানে দাঁড়িয়েছে, ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে গিয়ে কালীঘাট থানা থেকে কখন পুলিশ অফিসার আসবে। 30 জন পুলিশ অফিসার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য এসডিপিও শালবনী থেকে এসে দিস এ ক্যালাস টাইপ অফ রেড। এরকম রেড আমরা জীবনে দেখিনি। ফর হারবারিং অফ দ্য ক্রিমিনাল ওয়ান্টেড and ordered to be arrested by the learned court or authority আছে, তার কালপেবিলিটি ট্রান্সফার করেছে। তারপরে কেন এসে আগে ঘিরে নিয়ে সঙ্গে সঙ্গে তালা ভেঙে উইদিন হাফ অ্যান আওয়ার কেন ঢুকতে পারলো না? ওখানে যারা প্রাইভেট নিরাপত্তা রক্ষী ছিল তাদের 4টাকে ধরে অ্যারেস্ট করলো না কেন? For not allowing the government officials, police official, in order to discharge lawful bona fide duty, তাদের বাধা দেওয়া আছে। এটাকেই বলে টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জিং অফিসিয়াল ডিউটি। কেন ওই লোকগুলোকে অ্যারেস্ট করা হবে না? দ্যাট ইজ এ ক্যালাস পার্ট অন দ্য পুলিশ ডিপার্টমেন্ট। আমি শক, এটা চরম ফেইলিওর, চরম গাফিলতি পুলিশের। সে কি করে পেল? যদি লাস্ট পর্যন্ত ডিজিটাল এভিডেন্স থাকে, তার টাওয়ার লোকেশন, ফোনের টাওয়ার লোকেশন থাকে, অভিষেক ব্যানার্জি শুড বি ডিমড টু বি অ্যারেস্টেড। মানে সলিলদা আপনি বলতে চাইছেন এবং তার এগেইনস্টে আলাদা মামলা করতে হবে, 253 বিএনএস এ মামলা করতে হবে অভিষেক ব্যানার্জির এগেইনস্টে। পুলিশ করেছে কিনা? এসপি পশ্চিম মেদিনীপুর ইমিডিয়েটলি তার এগেইনস্টে কেস করে মামলা করে অভিষেক ব্যানার্জি ওই কেসে অ্যারেস্ট করতে হবে, ডাইরেক্ট অ্যারেস্ট। হারবারিং অফ এ ক্রিমিনাল wanted and ordered to be arrested by the court, অথবা তার যে কালপেবিলিটি আছে ওই যে বিধায়ক, প্রাক্তন বিধায়কের কথা অনুযায়ী যে স্টেটমেন্ট পেয়েছে, নাহলে অভিষেক ব্যানার্জির বাড়িতে পুলিশ আসবে কেন ডেট করতে? সুতরাং এই কেসে একটা স্পেসিফিক মামলা হবে এগেইনস্ট অভিষেক ব্যানার্জি and other inmates of that house, ইনক্লুডিং যারা প্রাইভেট সিকিউরিটি যারা ছিল। দিনের পর দিন এসব দেখতে ভালো লাগছে না? কতগুলো টাকা দিয়ে, পয়সা দিয়ে প্রাইভেট সিকিউরিটি গার্ড রেখেছে, ওখান থেকে ভবানীপুরে যাচ্ছে যেন প্রাইম মিনিস্টার যাচ্ছে, আর সেই গাড়ির দরজা ধরে আলিপুরের রাস্তা দিয়ে গোপালনগরের মোড় দিয়ে গিয়ে ওখানে ভবানী ঢুকছে লাট সাহেবের নাতি নাকি। কেন তার এগেনস্টে অ্যাকশন হবে না এদের এগেনস্টে? কেন ওই সমস্ত ফর ট্রাফিক ভায়োলেশন, কন্ট্রারি টু দ্য ট্রাফিক রুলস, কেন এগুলো করা হবে না? কিসের ভয়? এখনো ভয়, এখনো পুলিশ কাঁপছে অভিষেক ব্যানার্জির ভয়ে। দিনের পর দিন আমরা অনেক দেখেছি। এই সুমিত্রা কে? সুমিত্রা ইজ দ্য পিভট, সুমিত্রা ইজ দ্য কালেক্টর অন বিহাফ অফ দ্য অভিষেক ব্যানার্জি। এত ইম্পার্টিনেন্স, ঔদ্ধত্য এই অভিষেক ব্যানার্জি, কোন লোক তার সঙ্গে দেখা করতে পারতো না। তার টেবিলে অপোজিট অফিস টেবিল কোনো চেয়ার থাকতো না। কারোর ক্ষমতা যদি সে ঢুকতেও পারতো সেখানে চেয়ার থাকবে না। He is not allowed to sit on the chair. বেশ, যেটা সলিল ভট্টাচার্য বলছেন যে পুলিশের যেটা ভূমিকা সেটা কিন্তু আন্ডার স্ক্যানার বলে মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। কিন্তু আমি উল্টো দিকে আরেকটা ভূমিকার পার্টে আমি অর্ণব শাহর কাছে আসতে চাইবো
4 ঘন্টা ধরে অর্ণবদা পুলিশের সঙ্গে লাগাতার অসহযোগিতা করা হলো। আপনারা প্রতিবেদনে দেখলেন যে একেবারে দুটো লোকাল থানা ভবানীপুর এবং কালীঘাট থানা নিয়ে আধিকারিকদের নিয়ে শালবনী থানার পুলিশ পৌঁছলো এবং বারে বারে ডাকা হলো, দরজা খোলার জন্য বলা হলো। 4 ঘন্টা এরকম কাটার পরে একেবারে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে দিয়ে ওই গ্যাস কাটার দিয়ে দুটো তালা ভেঙে তারপর তল্লাশি চালানো হলো। আমি বলছি মূল বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো একটা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার থেকে বড় হচ্ছে তিনি একজন ল মেকার, তিনি একজন সাংসদ, যিনি সব সময় যে কোনো তদন্তে সহযোগিতা করি বলে দাবি করে থাকেন। তিনি এই রকম অসহযোগিতাটা করলেন কেন? 4 ঘন্টা ধরে পুলিশকে অপেক্ষা করতে হলো, তালা ভেঙে, তালা কেটে, গ্যাস কাটার দিয়ে, ডিএনজি কে দিয়ে গ্যাস কাটার দিয়ে তালা কাটিয়ে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছে পুলিশকে। সলিলদা যে কথাটা বললেন প্রথমে সেটা টেকনিক্যাল জায়গা, যে কিভাবে রেগ হবে না হবে, এবং উনি আইনের কথাও বললেন যে কি করা যায় বা না যায়, সেটা তো সম্পূর্ণ আইনের দিক। কিন্তু আমি এইটুকু বলবো শুভ্র, সেটা হচ্ছে যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দোষী হন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পষ্ট এভিডেন্স যদি পুলিশ পায় এবং সেটাকে যদি তারা ঠিকভাবে প্লেস করতে পারে, সেই জায়গা থেকে তো মানে এখান থেকে তো সত্যি সত্যি অপরাধ করে বাঁচার তো যত বড়ই নেতা হন বা যত বড়ই একজন মানুষ হন তত বড় তাকে তো বাঁচার কোনো জায়গা নেই। নিশ্চিত সেখানে তার মানে সেখানে আত্মসমর্পণ করাই বলুন বা যা আইনি প্রসেস আছে সেখানে নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মানে কোঅপারেশন করার সেটাও নিশ্চয়ই তার অবশ্যই করা উচিত। 1 নম্বর দিক। 2 নম্বর দিকটা হচ্ছে দেখুন এই যে এই ছবিটা অর্ণবদা, এই ছবিটা বারে বারে দেখা গিয়েছে। সিআইডি যখন গিয়েছে নোটিশ দেওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে সিআইডি কে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমাকে না জানিয়ে কেন এসে। আমি বলছি কারোর বাড়িতে যদি রেডে যায় তাকে কি জানিয়ে যাবে নাকি পুলিশ? নিশ্চয়ই নয়, সেক্ষেত্রে তো পুলিশের তরফ থেকে করার মতো তো নিশ্চয়ই আইন কানুন আছে, পুলিশের তো নিশ্চয়ই আইন কানুন রয়েছে, সেক্ষেত্রে সেইগুলো তারা এক্সিকিউট করুক, পুলিশ ডেফিনেটলি করুক। আমি আপনাকে শুধু আপনি যে সুমিত রায়ের নাম দিয়ে এই যে নামটা এলো এবং কথাগুলো বললেন এবং তার কথাও সলিলদাও বললেন, আমি শুধু এইটুকু বলছি যে তার মানে একটা জিনিস পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে একেবারে যে শীর্ষ নেতৃত্ব তার চারপাশে এরকম সুবিধাভোগী এরকম কিছু মানুষজন রয়েছে যারা কিনা বড় অনেক মানে অপরাধ, সেই অপরাধগুলোর সঙ্গে তারা জড়িয়ে রয়েছে এবং সেই কাজগুলো করতে দেওয়া হয়েছে। এটা তো সবচাইতে বড় ভ্রান্তি এবং এটা তো সবচাইতে বড় একটা আমি বলবো এটা ডিজাস্টার একটা। এই যে যখন 11 সালে এই তৃণমূল সরকার যখন ক্ষমতা এসেছিল একটা রাজনৈতিক মোমেন্টামের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছিল, তো সেই যে মোমেন্টামটা ছিল সেই সময়ে যে সমস্ত মানুষেরা ছিলেন, যে সমস্ত মানুষেরা একটা স্বপ্ন দেখেছিলেন যে নতুন একটা চেহারা একটা রাজনীতি তৈরি হবে, নতুন একটা স্পেস তৈরি হবে, সেই স্পেসটাকে তো ধুলোয় মিটিয়ে দেওয়া হলো। এবং লাস্ট 5-6 বছরে যে জিনিসটা হয়েছে, অন্তত আমি বলবো 2019 সালে 18টা সিট যখন বিজেপি পেয়ে গেল, তারপর যখন এই যে পরিবর্তনটা হলো দলের মধ্যে, যে একটা নতুন সংস্থাকে নিয়ে আসা হলো, তাদেরকে নিয়ে এসে নতুন করে সাজানো হলো, এবং এই সাজানোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এমন পদ্ধতিতে যে এই দলটা চলে গেল, সেখানে আর সবচেয়ে শীর্ষ নেতা তার কাছে পৌঁছতে পারে না, এবং সেই শীর্ষ নেতা তার কাছে পুরোটা একেবারে দলীয় নেতৃত্বের অজ্ঞাতসারে হয়েছে বলছেন। অজ্ঞাতসারে হয়েছে আমি বলছি না, দলীয় নেতৃত্বকেই আমি বলছি, তারা কেন এটাকে প্রশ্রয় দিয়েছেন, মানে প্রশ্ন সব জেনে শুনে কাজগুলো করা হয়েছে। আমি তো সেটাই প্রশ্ন করছি যে তারা কেন করতে দিয়েছেন এই জিনিসটা। যারা অন্যায় করছে সেই তারা তো অন্যায়টা এমনি করতে পারে না, তারা অন্যায়টা করছে তারা নিশ্চিত। আরেকটু স্পেসিফিক হন না আপনি, তাহলে নির্দিষ্ট করে বলুন কার কথা বলতে চাইছেন। দলের একেবারে শীর্ষ নেতৃত্ব। আমি বলছি সুমিত রায় তো কোনো শীর্ষ নেতৃত্বের পিয়ে ছিলেন না। হয়তো আমি বললাম সুমিত রায় কার পাশে ছিলেন? সুমিত রায় ছিলেন যে নেতার পাশে, তো তাকে তো সেখানে সেই দায়টা নিশ্চয়ই নেওয়া দরকার, তার কারণ তার অজ্ঞাতসারে তো হয়নি কিছু, যদি এই অন্যায়গুলো হয়ে থাকে। এবার সেইখানে তিনি আইনি পদ্ধতিতে কিভাবে নিজেকে ডিফেন্ড করবেন, কিভাবে আদালতে যাবেন, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু গোটা রাজ্য জুড়ে এই যে আমরা বিভিন্ন স্তরের নেতাদের ক্ষেত্রে দেখছি যে তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন হচ্ছে বা তাদের নামে যে মানুষ এই ধরনের অভিযোগগুলো করছে, এবং সেই অভিযোগগুলো তো অবশ্যই সারবত্তা আছে। এটা যে হতে চলেছে, এটা যে হচ্ছে, এইটা কেন সেই দিন মানে রোখা যায়নি, সেটাই তো আবার সবচেয়ে বড় প্রশ্ন। দলে কি সত্যি যারা বিভিন্ন স্তরে সৎ এবং ভালো লোক, যারা সত্যি মানুষের সঙ্গে গ্রাউন্ডে, যারা মানুষের সঙ্গে যুক্ত, যারা বুঝতে পারছিল যে ভুল পথে যাচ্ছে পুরো জিনিসটা, তারা নিশ্চিত দলের মধ্যেও বলেছেন বা বলার চেষ্টা করেছেন কোন জায়গায়। এই যে অভিযোগগুলো, এই সমস্ত অভিযোগের সারবত্তা আছে, অজ্ঞাতসারেই হয়েছে একেবারে শীর্ষ নেতৃত্বের। মানে বিমলদা, আপনাদের কাজটা তো মানে জ্ঞাতসারেই হয়েছে এই শীর্ষ নেতৃত্বের, কিন্তু বিমলদা আপনাদের কাজটা তো সহজ হয়ে গেল। তার কারণ অর্ণবদা স্পষ্ট মেনে নিচ্ছেন তার কথার মাধ্যমে যে এই অভিযোগগুলো একেবারে সত্য, সেখানে শীর্ষ নেতৃত্ব গোটাটা জানতো। একটা কথা বলি, সেটা হচ্ছে পুলিশের পাটে কি ভুল আছে বা পুলিশকে আরও কিভাবে দক্ষভাবে কাজে লাগানো যায়, সেটা নিয়ে সলিলদা যেটা বললেন সে নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কারণ সলিলদা একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, দীর্ঘদিন দায়িত্বশীল পদে ছিলেন, কাজ করেছেন, পুলিশের কিভাবে কাজ করা উচিত সে নিয়ে তাঁর যে সাজেশান আছে, নিশ্চয়ই সেই সাজেশানগুলো গুরুত্ব দেওয়ার মতো বিষয় আছে বলেই আমি মনে করি আমাদের সকলেই
শেখা উচিত বিভিন্ন পরামর্শ থেকে। তো আমি মনে করি এই পরামর্শগুলো অবশ্যই আগামী দিনে গ্রহণ করা উচিত। তাই পুলিশের বিষয় নিয়ে আমি আর খুব কিছু বলবো না, আমি পুলিশে কখনো চাকরি করি নেই বলতে পারবো না, কিন্তু যে বিষয়টা নিয়েই এতগুলো আলোচনা বা গতকাল এত ঘটনা ঘটে গেল বা আজকে রাত 2টো বললে তো আজকেই বলতে হবে, এতগুলো ঘটনা ঘটে গেল, তাহলে সেটা কিন্তু বোঝার মতো বিষয়। এই যে সুমিত রায়, এই লোকটি কে ছিল? অভিষেক ব্যানার্জির পিএ। অভিষেক ব্যানার্জিকে তৃণমূলে কেন বলছেন, এখনো তো বর্তমান সো কল্ড ওই সেকেন্ড ইন কমান্ড। এই কোন দলের নেতা? তৃণমূল কংগ্রেস। সেই দলের সর্বোচ্চ নেত্রীকে মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কখনোই এই নির্বাচনে পরাজয়ের কোনো রকম তার পোস্টমর্টেম করেননি, বরং সিনিয়র লিডাররা, তার মধ্যে 90 বছর বয়স্ক সমর মুখার্জির মতো মানুষগুলোও রয়েছেন, তারা গিয়ে ঢুকলে বলেন দাঁড়িয়ে উঠে ওকে আপনারা ইয়ে করুন, সম্ভাষণ দিন। ও অনেক খাটাখাটি করেছে, দিল্লিতে যান, তাকে নিয়ে যান কথা বলতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই দলটা গেল রইল উচ্ছন্নে গেল কিচ্ছু যায় আসে না, ভাইপো তার কাছে বেশি গুরুত্ব। আমি একটু আপনাকে থামাচ্ছি, আমি আবার আপনার কাছে আসবো। যে বারবার বলছেন না যে কতটা প্রভাব প্রতিপত্তি তার ছিল, আমি একবার দর্শকদের সামনে রাখবো। এই সুমিত রায় নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল কুণাল ঘোষকে, তিনি কি বলেছেন আমি দেখাবো, তারপর আমি আবার বিমলদার কাছে ফিরছি। দেখুন, সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না। এখন সব আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না। তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো 70-এর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। বিমল শঙ্কর নন্দ, এগুলো বললে হয়তো পরিস্থিতি একটু অন্যরকম হতো। এখন তাদের এদের সকলেরই জ্ঞান চক্ষু উন্মিলিত হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে। আমি অন্য কথা বলি, সেটা হচ্ছে এই সুমিত রায় তাহলে এই ভাইপোর নেতৃত্বে যে একটা প্যারালাল সিন্ডিকেট চলতো তৃণমূলের মধ্যে, অ্যাবসলিউটলি সিন্ডিকেট বা র্যাকেট, সেই র্যাকেটের অন্যতম কিংপিন ছিল এই সুমিত রায়। সুজয় হাজরা নামক যে লোকটি মেদিনীপুরের এমএলএ ছিল, এখন তৃণমূলে মুশকিল হচ্ছে টপ টু বটম সবাই একই রকম, সবাইকেই কোমরে দড়ি দিয়ে নিয়ে যাওয়া উচিত। এখন সেগুলো আগে বা পরে। এই সুজয় হাজরাকে ধরে নিয়ে যাওয়ার পর তদন্তে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সুমিত রায়ের নাম বলে দিয়েছে। এই সুমিত রায় কোথায় রয়েছেন? অন্তত তার মোবাইলটা ছিল এই অভিষেক ব্যানার্জির বাড়িতে, অন্তত পুলিশের বক্তব্য তাই। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আগের দিন অভিষেক ব্যানার্জি তো অনেক লম্বা লম্বা লেকচার মেরেছিলেন যখন ডিম খেয়েছিলেন পাবলিকের হাতে, ডিম আর জুতো, যে আমাকে মারতে চাইছে, আমাকে দবাতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে পুলিশ যখন 4 ঘন্টা আপনার বাড়িতে দাঁড়িয়েছিল, আপনি দরজা খুলে দেননি কেন? দেখুন, কোনো বাড়িতে পুলিশ এলে সবসময়, এটা সলিলদা বলতে পারবেন, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসে, কিন্তু সার্চ ওয়ারেন্ট নিয়ে আসা মানে বাড়ির মালিককে জানিয়ে আসা নয়। কিন্তু সার্চ ওয়ারেন্ট নিয়ে আসা মানে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে বাড়িটার মালিককে বলা আপনার বাড়ি আমি সার্চ করব। সার্চ করতে গেলে সে যদি বলে আমাকে ওয়ারেন্ট দেখান, তাকে ওয়ারেন্ট দেখাবে এবং তারপর সার্চ করবে। এমন অনেক বিষয় আছে যেগুলোতে ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢোকা যায়। যদি মনে হয় সে বাড়িতে ভয়ঙ্কর কিছু রয়েছে, খুন হয়ে যেতে পারে বা ওখানে আইন শৃঙ্খলা ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে, পুলিশ উইদাউট সার্চ ওয়ারেন্ট কিন্তু ঢুকে যেতে পারে বাড়ির মধ্যে। এখন এই বিষয়গুলো কিছুটা হলেও সবাই জেনে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এই অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু অপরাধীকে এখনো মদত দিচ্ছেন।
তিনি এই ধরনের অপরাধীকে হারবার করেছেন। আবার অভিষেক ব্যানার্জি এবং সুমিত রায়ের যে গ্যাং তাকে হারবার করেছেন মমতা ব্যানার্জি। গোটা দলটাই, যার জন্য আমি আগে যেটা বলছিলাম ক্রিমিনাল গ্যাং, ওটা নির্বাচনের আগে বলতাম, এখন কিন্তু আমার কথাটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল ওয়াজ নট এ পলিটিক্যাল পার্টি, ইট ওয়াজ এ ক্রিমিনাল গ্যাং, এক্সটর্শন গ্যাং। লক্ষ্য একটাই ছিল, যত পারো টাকা তোলো, টাকা তুলে পকেট ভরাও, যার জন্য তৃণমূলের বহু নেতা কোথাও হোটেল খুলেছেন, কোথাও গিয়ে রিসর্ট খুলেছেন, এবং এদের প্রত্যেকের, এই অভিষেক ব্যানার্জির নাকি কোনো ইনকাম নেই। আরে আমরা একটা চাকরি করো, দমদমের রেদগলিতে একটা ফ্ল্যাট কিনতে পারি, ইনি 7 মহলা বাড়ি তৈরি করতে পারে, বাড়ির মধ্যে লাখ টাকার ঝাড়লণ্ঠন লাগাতে পারেন, এই টাকাটা কোন পিতৃদেব দিয়েছে সেগুলো তো জিজ্ঞেস করা যেতে পারে। ফলে এখান থেকে এটা তো স্পষ্ট হয় এই দলটা পশ্চিমবাংলার রাজনীতিতে একটা অভিশাপ। এই মমতা ব্যানার্জি আজ এ পলিটিক্যাল লিডার, পশ্চিমবঙ্গের অভিশাপ। আমি অভিষেক ব্যানার্জিকে গুরুত্ব দিই না, ওটা একটা এঁচড়ে পাকা নেতা, তাকে মমতা ব্যানার্জি তৈরি করেছিল। আসল দায়ী কিন্তু মমতা ব্যানার্জি। আমার মনে হচ্ছে এবারে তদন্তের আওতায় ওনাকেই নিয়ে আসার দরকার, তাহলে কিন্তু সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। অর্ণবদা, ওয়ান লাইনার। আমি তো প্রথমেই বলছি যে অভিযোগ ওনার এগেনস্টে এসেছে উনি কোঅপারেশন করবেন নিজেই বলেছেন, এবং কোঅপারেশন অবশ্যই করা উচিত। এবং এটা তো পরিষ্কার কথা যে একজন কাউন্সিলর কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, এটা তো শুধু এমনি এমনি হতে পারে না, এটা তো নিশ্চিত জানতো দলের শীর্ষ নেতৃত্ব। এবং সেইখান থেকে তাদের যদি চেক করা হতো, তাদের যদি রেস্ট্রিক্ট করা হতো, তাহলে তো আজকে এই পরিস্থিতিটা তৈরি হতো না। এই যে বিমলদা যে বলছেন যে ক্রিমিনালদের কথা বলছেন, তো ক্রিমিনালরা আছে, নিশ্চিত আছে, কিন্তু আমি বলছি তার বাইরেও অসংখ্য মানুষ আছে এই দলটার মধ্যে, তারা রয়েছে। আমি বলছি অর্ণব সাহা এবং অর্ণব সাহার মতো যারা কি কি করা উচিত ছিল, দলটাকে ক্রিমিনালরাই কন্ট্রোল করেছে। আর এই লোকটাই বলেছিল না অভিষেক ব্যানার্জি যে আমার বিরুদ্ধে 10 পয়সার কোনো অভিযোগ উঠলে আমি প্রকাশ্যে গলায় দড়ি দিয়ে দেবো। আমি বলছি দড়ি দেওয়ার দরকার নেই, আত্মহত্যা করার প্রয়োজন নেই, ওটা বেআইনি কাজ। যেটা দরকার প্রকাশ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে, ওটা কিন্তু আইনসঙ্গত, কোনো অসুবিধা নেই। হ্যান্ডকাপ লাগিয়ে ওকে থানায় নিয়ে গিয়ে যদি মানে অভিযোগ প্রমাণিত হলে জেলে পাঠানোর দরকার আছে, গলায় দড়ি দেওয়ার দরকার। বেশ আমি শুধু এখানে দর্শকদের সামনে রাখতে চাই যে ঘটনা ঘটেছে, আমি শুরুতেই বলছিলাম যে রাত্রি 2টো থেকে এই তল্লাশির জন্য একেবারে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পুলিশ পৌঁছে যায় এবং প্রায় 4 ঘন্টা অপেক্ষা করতে হয়। একেবারে সময় ধরে আপনাদের আমি দেখাতে চাইবো যে শালবনী থানার পুলিশ কখন এলো থানাতে, এবং সেখান থেকে গোটা ঘটনাক্রম সময় ধরে আপনাদের জন্য এইবার। একের পর এক সিআইডির নোটিশ, ভবানী ভবনে হাজিরা, রবিবার ফের সিআইডির তলব। গত কয়েকদিনে শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরই মধ্যে শনিবার আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। প্রথমে রাতভর অপেক্ষা, এরপর সকালবেলা দরজার তালা ভেঙে ভিতরে ঢুকল পুলিশ। বাড়ির যে দুটো গেট, বাইরের গেট এবং ভেতরের যে গেট রয়েছে, সেই গেটের তালা ভাঙে, তালা কাটে, লক কেটে একেবারে বাড়ির ভেতরে সকাল 6টার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে পুলিশের টিম তারা পৌঁছে যায়। সূত্রের খবর, শালবনীর একটি জমি জালিয়াতি ও প্রতারণা মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজ করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই মামলায় কিছুদিন আগে খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য থেকে জানা যায় সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্যে কোটি টাকার ওপর আর্থিক লেনদেন হয়েছে। এরপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হচ্ছিল। পুলিশ সূত্রে দাবি, শুক্রবার সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখাচ্ছিল কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়ি। সেই অনুযায়ী শুক্রবার সন্ধে 7টা নাগাদই কলকাতায় চলে আসে শালবনী থানার পুলিশ। রাত 1টায় পৌঁছয় কালীঘাট থানায়। রাত 2টো নাগাদ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় শালবনী থানার টিম। কিন্তু দরজা না খোলায় রাত 2টো থেকে সকাল 6টা, প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাদের। শনিবার সকাল 6টা নাগাদ ডাকা হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। ভাঙা হয় বাড়ির সামনের 2টি গেটের তালা। সকাল 6টা 20-তে তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। সুমিত রায়কে কিন্তু তারা খুঁজতে চলে আসেন, রাতের বেলা আসেন, তারা বাধাপ্রাপ্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে কাজে তারা বাধাপ্রাপ্ত হয়, কেননা তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে গ্যাস কাটার দিয়ে তালা কেটে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হয়। প্রায় 1.5 ঘন্টা সেখানে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সকাল 7:45 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ। পুলিশ জানাচ্ছে যে সুমিত রায় খোঁজে তারা গিয়েছিল, সুমিত রায়কে তারা না পাওয়ার পর তারা নীল সিজার লিস্ট দিয়ে তারা বেরিয়ে আসে।
সকাল 6টায় পুলিশ বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ তল্লাশি চলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন। 8টায় পুলিশ বেরিয়ে যাওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বের হন। উত্তর তারা দেবে লুকিয়ে রেখেছে কি না, আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থা প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। অভিষেকের অফিস বলা হতো বা বলা হয় সেটা ওর বাড়ির অফিস হোক আর ক্যামাকের অফিস, যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত। তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে কটাক্ষ করেছেন কুণাল ঘোষও। কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায় সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এই পোস্ট করে লিখেছেন, দোতলা থেকে ছাদ পর্যন্ত চলে 90 মিনিটের তল্লাশি, ফলাফল বাজেয়াপ্ত সংক্রান্ত প্রতিবেদনে লেখা কিছুই পাওয়া যায়নি। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে বিশ্বনাথা একজন দলের সাংসদ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার বাড়ির বাইরে তিনটে থানার পুলিশ দাঁড়িয়ে আছে, 4 ঘন্টা দাঁড়িয়ে আছে, তারপর গ্যাস কাটার দিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকছে। মানে প্রশ্নটা তো সেই ঘুরে ফিরে আসে, মাথা পর্যন্ত পৌঁছানো যাবে তো বিশ্বনাথ দা? একজন সাংসদ যিনি আইন তৈরি করেন, তিনি তো আইনকে রক্ষা করবেন এবং তিনি সহযোগিতা করবেন তদন্তে, এটা আমরা আশা করব। কিন্তু 4 ঘন্টা পুলিশকে অপেক্ষা করতে হবে কেন? একজন সাংসদের বাড়িতে তার পিএর বিরুদ্ধে সরাসরি অভিযোগ, এবং পুলিশ কোঅপারেশন পাবে, সহযোগিতা পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটা নর্মাল প্র্যাকটিস হওয়ার কথা। যদি সাংসদ যদি তার যদি কিন্তু না থাকে, অর্থাৎ সুমিত রায়ের তার পিএ, সেই পিএ ধরা পড়লে এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যে সাংসদ জেলে চলে যাবেন। সেই কারণে পিএ কে রক্ষা করার একটা আপ্রাণ চেষ্টা চলছে। অর্থাৎ যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিনের পর দিন তার দুর্নীতি, তার ব্যভিচার, তার আইনের বিরোধী অবস্থান জানতেন, তাহলে তিনি যদি ধরা পড়ে যান, তাহলে শেষ পর্যন্ত তদন্তটা মাথা পর্যন্ত যাবে, অভিষেক পর্যন্ত যাবে। সেই কারণে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অসহযোগিতা করলেন? সেই কারণে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় শালবনী থানা থেকে যারা রেড করতে এসেছিলেন তাদেরকে সহযোগিতা করলেন না? 4 ঘন্টা অপেক্ষা করতে হলো, একটা বাড়ির গ্যাস কাটার দিয়ে তালা গলিয়ে তারপরে ঢুকতে হলো, এবং তাকে কিভাবে তাকে বের করে দেওয়া হলো? যে টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল। কোথায় লোকটা? কেন উধাও হয়ে গেল? তাহলে ডাল মে কুচ কালা হয়। তার মানে এই সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পিএ ছিলেন, তার কাছে এমন কোনো তথ্য আছে, এমন কিছু বিস্ফোরক তথ্য আছে, যে তথ্যগুলো পুলিশ যদি জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে জেনে যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ হয়েও পুলিশকে সহযোগিতা করলেন না, পুলিশকে 4 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখলেন। শেষ পর্যন্ত জোরপূর্বক গ্যাস কাটার দিয়ে তালা গলিয়ে তারপরে ঢুকতে হলো, এবং ঢুকেও কোথাও উধাও হয়ে গেল সুমিত রায়, যার টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছিল। দেখুন, সুমিত রায় সেই ব্যক্তি, যে ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের A to Z নিয়ন্ত্রণ করত। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষুদ্র সংস্করণ সুমিত রায়। হি ইজ দ্য মিনিয়েচার অব দ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত অন্যায়, অবিচার, আইন ভঙ্গ, লুট, সবটার তথ্য সুমিত রায়ের কাছে জানা আছে, দিনের আলোর মতন পরিষ্কার। এবং এই সুমিত রায় যদি অ্যারেস্ট হন, এই সুমিত রায় যদি তদন্তের ভেতরে ঢোকেন, তাহলে আমি তোমায় বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আরো বিপদ ঘনিয়ে আসবে, এবং জেলের বাইরে থাকাটা কার্যত অসম্ভব হয়ে যেতে পারে।
এইরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকে ঘটনার পরে আমি দেখলাম যে গলায় উনি প্রেস কনফারেন্স করলেন, সেই গলাতে অবশ্যই তিনি দাবি করলেন যে সুমিত রায় কোথায় ছিল, পুলিশের ঠিক করেনি ইত্যাদি ইত্যাদি নানা রকম ভাবে ব্যাখ্যা করতে চাইলেন। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই, একজন দেশের আইনসভার সদস্য, তিনি আইনকে মর্যাদা দিবেন না? তিনি দেশের আইন বলছে যে কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাকে যদি তদন্ত করতে আসে, সেই ব্যক্তির তদন্তটাকে সহযোগিতা করা দরকার ছিল। তিনি কেন 4 ঘন্টা অপেক্ষা করে রাখলেন? তার মাঝে তাকে কোথায় পার করে দিলেন? কেন পুলিশকে একজন সাংসদ তাকে সহযোগিতা করবেন না? তার মানে কিন্তু আমি তোমায় বলছি যে এর মধ্যে গভীর সমস্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় লুকিয়ে আছে। যে সুমিত রায় হলো, আমরা কিছুটা জানি যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেন। এই নিয়ন্ত্রণটা মানে পাবলিক ওপিনিয়ন ছিল বা জনশ্রুতি ছিল যে বিভিন্ন জেলা থেকে অর্থ সংগ্রহ থেকে শুরু করে বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সাক্ষাৎকার থেকে শুরু করে পোস্টিং থেকে শুরু করে সমস্ত কিছু, অর্থাৎ এই ক্যামা স্ট্রিটের কার্যত সমস্ত দখলদারিটাই সুমিত রায়ের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালনা করতেন। ফলে এই সুমিত রায়কে অ্যারেস্ট করা বা এই সুমিত রায়কে তদন্তের মধ্যে আনাটা খুব জরুরি। এবং স্পেসিফিক অভিযোগ এসছে, শালবনী থানা সেই স্পেসিফিক অভিযোগ নিয়ে এসেছিল। এই অভিযোগটা কেবলমাত্র স্টার্টিং, আমি তোমায় বলছি। এই অভিযোগের পরে তৃণমূল কংগ্রেসের লোকরাই, যেমন করে তুমি কুণাল ঘোষকে দেখলে, যে ভাষায় কুণাল ঘোষ বললো, তারপরে আমার বলা লাগে, তার জন্য কোনো বিশ্লেষক লাগে? বিশ্বনাথ দা যে কথাগুলো বলছেন, এইগুলো তো সবই জানতে পারা যেত এবং সত্যিটা সামনে আসতো যদি সুমিত রায়কে পুলিশ একেবারে সরাসরি তাকে ধরতে পারতো বা তাকে জিজ্ঞাসাবাদের জন্য যেটা প্রয়োজন সেটা করতে পারতো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেটা একেবারে বিমলদার কাছে, এই পুলিশকে তো আমরা অত্যন্ত তৎপরতার সঙ্গে, বিশেষ করে পালা বদলের পর ফ্রি হ্যান্ডে কাজ করতে দেখেছি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অ্যাটিটিউড নিয়ে কড়া অবস্থা নিতে দেখেছি, একেবারে হাফ প্যান্ট পরিয়ে আমরা একেবারে রিকনস্ট্রাকশন পর্যন্ত করতে দেখেছি। সেই পুলিশ, আমার প্রশ্ন থাকবে বিমলদা, 4 ঘন্টা অপেক্ষা করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই সুমিত রায়ের খোঁজ পেতে। ইউ আর রাইট, কিন্তু আমি সিকিউরিটি বলছে ওয়েট করতে হবে পুলিশকে। আমি বলছি সেটা হচ্ছে যে এই অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি না একটা পজিশনে সুবিধে নিয়েছেন এতদিন, এবং অভিষেক ব্যানার্জি এখনও নিয়ে চলেছেন। মমতা ব্যানার্জি যখন গিয়ে ফাইল আর ল্যাপটপ ছিনতাই করে নিয়ে চলে এসেছিলেন, একটা জিনিস তিনি জানতেন যে সরকারি অফিসাররা চট করে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারবে না, তার হাত থেকে কেড়ে নেবে না, বিকজ শি ওয়াজ দ্য চিফ মিনিস্টার, একটা সাংবিধানিক পজিশনে ছিলেন। যাই হোক না কেন, পুলিশ বা অন্য যে কেউ কোনো সরকারি কর্মী একটু অস্বস্তি বোধ করবে, কারণ তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। এই অভিষেক ব্যানার্জিও কিন্তু একটা বিষয়ে সুবিধা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোর মুখ্যমন্ত্রী ছিলেন না, বলছি তিনি একজন পার্লামেন্টের মেম্বার। একজন সাধারণ মানুষ সম্পর্কে পুলিশের যে অ্যাটিটিউড থাকে পার্লামেন্টের মেম্বার সম্পর্কে একটু অন্যরকম থাকে, বিকজ হি ইজ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। ওর বোঝা উচিত ছিল যে পার্লামেন্টের মেম্বারের আইনের, আপনার দলেরই পার্লামেন্টারি মেম্বারকে তো একেবারে মাথা ফাটিয়ে দিয়েছিল যখন ত্রাণ বিলি করতে গেছিলেন খগেন মুর্মু। আরে সে তো বেআইনি কাজ করেছিল, এরা তো ক্রিমিনালের দল। আমি ক্রিমিনালদের সঙ্গে তো তুলনা করছি না, আমি বলছি পুলিশ বাহিনী বা যেই হোক না কেন, যখন একজন এমএলএ বা এমপির সঙ্গে ডিল করে তখন তারা একটু বুঝে কাজ করে, বিকজ হি ইজ দ্য পাবলিক রিপ্রেজেন্টেটিভ। কিন্তু মুশকিল হচ্ছে এই লোকগুলো তার পজিশনের সুবিধাগুলো নিচ্ছে, তারা জানে যে পুলিশ চট করে একজন কমন ম্যান সম্পর্কে যেটা করবে তার সম্পর্কে ঠিক সেই কাজটা করবে না। বলে আমি পরিষ্কার একটা কথা বলি, এই লোকগুলো এই পজিশনের অযোগ্য, নিজের সুবিধাগুলো নিচ্ছে। এই পজিশন দেখিয়ে এরা হয়তো প্রমাণ হবে কিছুদিনের মধ্যে অজস্র অর্থ। আমি বলছি এইটা যদি অ্যাটিটিউড হয়, যেটা বিমলদা নিজে প্রশ্ন তুলছেন, যার উত্তর পাওয়ার জন্য আমি সলিল ভট্টাচার্যের কাছে যাব, সেটা হচ্ছে এক্স চিফ মিনিস্টার তো প্রথমত নন, তিনি হচ্ছেন একজন সাংসদ, শাসক দলেরও নন। তার বিরুদ্ধে মানে তার বাড়িতে তদন্ত করতে গিয়ে বিমলদার কথা মতো পুলিশ যদি একটু শেকি হয়, তাহলে শেকি হয়নি, আমি বলছি পুলিশ একটু বুঝে কাজ করছে। না বলছি বুঝে কাজ করবে কেন? আমি বলছি আইন তো সবার জন্য সমান, সেখানে পুলিশ মানে একজনের ক্ষেত্রে বুঝে কাজ করবে আর একজনের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এই ডিফারেন্সিয়েশনটা কি আদৌ আমি বলছি কাঙ্ক্ষিত নাকি সলিলদা? দেখো, এটা একটা চরম ব্যর্থতা। আমি বারবার বলছি, এটা গ্রস ফেইলিওর অন দি পার্ট অফ দ্য পুলিশ। একজন সিনিয়র অফিসারের নেতৃত্বে এসেছিল, খালি শালবনী থানা আসেনি,
ওখানে এসডিপিও, কোথাকার এসডিপিও মেদিনীপুর, তার নেতৃত্বে এসছিল, গ্রস ফেইলিওর। ওই এসডিপিও যার নেতৃত্বে এসছিল, হি ইজ এক্সপ্লেনেবল, তাকে এক্সপ্লেন করতে হবে যে লাস্ট মোমেন্টেও যখন ডিজিটাল এভিডেন্স বলছে, সরি, টাওয়ার লোকেশন ওখানে দেখানো যাচ্ছে, ওখানে টেলিফোন ওখানে রয়েছে, আর টেলিফোনের যে ওনার সে নেই, এটা হতে পারে? অত পুলিশ নিয়ে এসে তুমি কেন এন্টার বাড়িটা তুমি ঘিরে রাখলে না? কেন তুমি ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দেবে? কেন তুমি তালাগুলো ভাঙলে না? ওখানে অত পুলিশ ছিল, বললেই হতো। আর ওখানে যারা বাধা দিচ্ছিল নিরাপত্তারক্ষী, তারা প্রাইভেট সিকিউরিটি গার্ড, তাদের 5টাকে অ্যারেস্ট করে হনন করে ঢুকে গেল না কেন? কালীঘাট থানা ওখানে রেডটা স্টার্ট করে দিয়ে প্রাইভেট সিকিউরিটি গার্ডের কথা বলছিলেন সলিলদা, মানে সেই প্রাইভেট সিকিউরিটি গার্ড সিআইডি কে বলতে সাহস পায় যে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে যদি দাদার সঙ্গে দেখা করতে হয়, একেবারে সেটা আমরা শুনেছি। কিন্তু ঠিক যে মামলায়, যে জালিয়াতির জন্য এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে পুলিশ পৌঁছে যায়, শালবনী ও মেদিনীপুর ব্লকের প্রায় 300 একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। এই সুজয় হাজরার সঙ্গেই সুমিত রায়ের কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। দেখুন, দিগন্ত বিস্তৃত জমি, বড় বড় গাছ। অভিযোগ, এই সরকারি জমি চরিত্র বদলে প্লট করে লাখ লাখ টাকায় বিক্রি করা হচ্ছিল। জমির চারপাশে উঠে গেছে পাঁচিল। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এই জমি জালিয়াতি এবং প্রতারণা মামলায় 6 জুন গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি, যাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, সুজয় হাজরা এবং সুমিত রায়ের মধ্যে কোটি টাকার ওপর আর্থিক লেনদেন হয়েছে। সর্বত্র একই পদ্ধতিতে টাকা তোলা হতো, টাকা পৌঁছে যেত ওই শান্তির নামে যে বাড়িটা রয়েছে সেইখানে। এসইউভি গাড়ির 3 দিক বন্ধ করে দেওয়া হতো, যাতে কিনা সি থ্রু কোনো কিছু দেখা না যায় গাড়ির মধ্যে, যেটা সম্পূর্ণরূপে ভেহিক্যাল সেক্টর পক্ষে যেটা বেআইনি একটা সিস্টেম। অ্যাম্বুলেন্সে করে অস্ত্র, টাকা বিভিন্ন জায়গায় চালান হতো। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক ব্যক্তি শালবনী থানায় অভিযোগ জানান। অভিযোগপত্রে তিনি লেখেন, জমি বিক্রির নাম করে তাঁর কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। অভিযোগ, তিনি বারবার বলা সত্ত্বেও কোনো এগ্রিমেন্ট বা চুক্তিপত্র করা হয়নি। জমির কোনো কাগজপত্র হাতে পাননি তিনি। টাকা ফেরত চাইলে সেটাও দেওয়া হয়নি। অভিযোগকারীর দাবি, এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন জমিটি সরকারি, সেটির চরিত্র বদলে তার কাছে বিক্রি করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সীতারামপুর এলাকায়। আমার ঠিক পেছনে যে সমস্ত জমিগুলো রয়েছে, গ্রামবাসীদের দাবি যে এই সমস্ত জমি এককালে সরকারি জমি হিসাবে চিহ্নিত ছিল। আর এই সমস্ত জমি নথি স্বাক্ষর জাল করে, প্রভাব খাটিয়ে তা বিভিন্ন নামে করে রায়ত্ব জায়গা হিসাবে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জমিগুলা সরকারি জমি, টিএমসি জামানায় যত সব ডুপ্লিকেট দলিল বানিয়ে, জাল দলিল বানিয়ে এলাকায় প্লট ভাগ করে কোটাদেরকে বেচে দেয়। এই বিষয়ে সুজয় হাজরা কেন, সুজয় হাজরার মতো বড় বড় নেতা আছে যাদের এখানে জমি আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, 14 নম্বর জাতীয় সড়কের ধারে এই সরকারি জমিতে বন দপ্তরের সহায়তায় তারা চাষাবাদ করতেন। লাগানো হতো ইউক্যালিপটাস গাছ। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর সেই সব জমি দখল হতে শুরু করে। এটা সরকারি জায়গা বলে আমরা ভেবেছিলাম। ফরেস্টের বিট অফিসার তারা চারাও দিয়েছিল, চারা দিয়ে গাছ পিট কাটানা করেছিল, সে পয়সা দিয়েছে। জোর করে তো দখল হয়ে গেল। টিএমসির আমলে এখন পুরোটা এই যে পাচির এগুলো সব হয়ে যাচ্ছে, এগুলো সব সরকারি জায়গা। টিএমসি পার্টির নেতারা বেশি দখল দিচ্ছে, এখন দিয়েছে। এই যে এই আমাদের এই পাঁচিরটা 250-300 লোক যে ভাড়া করে এনে পুলিশ নিয়ে এসে আমরা জোর করে দখল করতে চাইছিল। আমরা জানতে পারি যে এই জায়গাটা সুজয় হাজরার নামে আছে, এই জায়গাটা ছেড়েই দেওয়া হবে। অভিযোগ, শালবনী এবং মেদিনীপুর ব্লকের প্রায় 300 একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল। প্রথমে সরকারি জমিকে রায়ত জমি করা, তারপর সেই জমি বিক্রি। জমি জালিয়াতি কাণ্ডে সুজয় হাজরাকে গত রবিবার 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। সরকারি যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে বিভিন্ন লোকের নামে ওনার নিজস্ব পাওয়ার মিসইউজ করে রায়তি হিসাবে কনভার্ট করা, এবং কনভার্ট করার পরে সেগুলোকে প্লট করে বিক্রি করা, প্রমোটিং করা, এই টোটাল অ্যালিগেশন।
এই জমি জালিয়াতি কাণ্ডের তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় খোঁজ করছে পুলিশ। সৌমেন চক্রবর্তী, জিরাম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে আমার 23 সালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সেই কথাটা মনে পড়ে যাচ্ছে যে আমার যে সাহেব পৃথিবীর কারুর ক্ষমতা নেই যে তাকে ছোবে, আমার সাহেব মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাত্রি 2টোর সময় পুলিশ পৌঁছলো সুমিত রায়ের সন্ধানে। প্রায় 4 ঘন্টা রবীন্দ্রনাথবাবু অপেক্ষা করতে হলো এবং তারপর গ্যাস কাটার দিয়ে তালা কেটে তারপরে পুলিশ ভেতরে গেল। পুলিশের ভূমিকা নিয়ে বারে বারে সলিল ভট্টাচার্য প্রশ্ন তুলছেন। তার সঙ্গে আমি এইটা সাপ্লিমেন্ট করে দিতে চাইবো যে পুলিশ তদন্ত করছে কোটি কোটি টাকার দুর্নীতির, এই তদন্তে শেষ পর্যন্ত মাথা অবধি পুলিশ পৌঁছতে পারবে তো? দেখুন, কুণাল ঘোষ বললেন যে ফেরেববাজদের কান ধরে টেনে আনা উচিত, আর বিমল নন্দও বলছেন যে এদেরকে গ্রেপ্তার করা উচিত। পুলিশ একটু শেকি হয়ে গেছে, এমপির বাড়ি ইত্যাদি ইত্যাদি। দেখুন, সেটা ব্যাপারটা হচ্ছে যে বিমলদা বলছেন একটু বুঝে কাজ করবার কথা। মানে বিমল ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে উনি বলতে চাইছেন যে এমপির বাড়িতে গিয়ে স্বাভাবিকভাবেই পুলিশ একটু মনে করছেন যে ব্রিচ অফ প্রিভিলেজেস না হয়ে যায় ইত্যাদি। দেখুন, পুলিশ এক সময়ে ছিল ইডি আর সিবিআই এর রাজত্ব। সেই জমানাতে দেখা গেল যে ইডি যখন কেস ডায়েরি তৈরি করলো তাতে যে নামগুলো দিল অদ্ভুতভাবে অভিষেক ব্যানার্জির বাবার নাম নেই এবং অভিষেক ব্যানার্জির ফোন নাম্বার দিতে পারলো না। আমরা পরে তৎকালীন সময়ে বিজেপির মুখে বারবার করে শুনেছি যে পুলিশ তদন্তে সহযোগিতা করছে না এবং হাইকোর্টের জাস্টিস পর্যন্ত বারবার করে বলেন এটা কি করেছেন আপনি? একটা এমপি তো একটা কোনো অ্যাকাউন্টে টাকা পান, সেই অ্যাকাউন্টটা আপনি দেখালেন না কেন? দেখাতে পারেন। সেই সরকার পরিবর্তন হয়ে গেল, কিন্তু ওই সুজয় হাজরা আর সুজয় কৃষ্ণ ভদ্র তারা কিন্তু যা কথা বলে সেই একই জিনিস। ওই সুজয় কৃষ্ণ ভদ্র যা বলেছিল তার সাহেবকে ছুতে পারবে না, আজও সাহেবকে ছোঁয়া যায় না। সাহেব তেজ দেখিয়ে যান, একদমই ছোঁয়া যাবে না। পুরোটাই নাটক, গোটাটা ইন্টেনশনাল একটা নাকি আনইনটেনশনাল এটা নিয়ে প্রশ্ন উঠছে, তো আমি বলছি সম্পূর্ণটা ইন্টেনশনাল। আপনি বলছেন চিত্রনাট্য? একদম চিত্রনাট্য নিয়েই এসেছে পুলিশ, যে এখানে আসবে, এই ঘুরবে ফিরবে এবং তারপর চলে যাবে এবং তারপর অভিষেক ব্যানার্জি গিয়ে প্রেসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবেন আমার বাড়িতে রাত্রিবেলায় এসছে। এই যে তেজগুলো কোথা থেকে আসে? দেখুন, কোনো একটা আমি নাই বুঝলাম যে একটা সময়ে তার মাথায় কোনো একটা হাত নিশ্চয়ই ছিল যার জন্য অত তেজ ছিল। আজ তো সরকার পরিবর্তন হলো, হাতটা উঠলো না। নাহলে একটা মানে পুলিশ নতুন একটা ব্যবস্থায় কাজ করতে এসছে, যেটা সলিল ভট্টাচার্য বলছেন যে পুলিশ ওই জায়গাটা না ঘিরে, এটা তো আমার মতো একটা লে ম্যান মানে একটা অধ্যাপক যার এইসব ব্যাপারে কোনো জ্ঞানই নেই, সেও বুঝতে পারছে আগে তো জায়গাটা ঘিরে রাখবো তারপরে তো যাবো। তো ওখান থেকে খবরটা দিলে কার কাছে যাবে? খবরটা ওখানে পৌঁছে যাবে। কোথা থেকে কই খবর দিয়েছে এগুলো তো ভালো করে তথ্য নিয়ে দেখা দরকার। দেখুন, ইডি সিবিআই এর পর যেমন অধ্যত্ত ছিল আজও সমানভাবে সেই অধ্যত্ত। পুলিশ চলে যাওয়ার পরে বারবার করে উনি যেভাবে প্রেস কনফারেন্স করছেন তাতে উনি বুঝে গেছেন উনাকে ছোঁয়ার সাধ্য কারোর নেই, এবং সাধ্য নেই বলেই যে যে জিনিস ট্রাফিক রুলস ভায়োলেট করে তাতে ব্রিচ অফ প্রিভিলেজেস হবে। ট্রাফিক রুলস ভায়োলেট করে যদি গাড়ির উপরে পাদানিতে দাঁড়িয়ে দুটো প্রাইভেট ওই যায় দেহরক্ষী যায়, আমি বলছি আপনি যদি এইটা বলেন তার তো কাউন্টার আর্গুমেন্ট, আপনি বলছেন ছোঁয়ার সাধ্য নেই, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন, তার তো কাউন্টার আর্গুমেন্ট এইটা রবীন্দ্রনাথ বাবু হতে পারে আগামীকাল এই সই জালিয়াতি মামলায় আবার সিআইডি তলব করেছে। আচ্ছা, পরদিন প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করেছে, তারপর দিন আবার উস্কানিমূলক ভাষণের মামলায় সিআইডি তলব করেছে। আমি বলছি তদন্তটা চলবে, তদন্ত অনন্তকাল ধরে আমরা কতদিন ধরে দেখছি, সেই 21 সাল থেকে 22 সাল থেকে তদন্ত চলছে, তদন্তের ফল কিছু হয়নি। বস্তা বস্তা তথ্য নিয়ে বসে আছে এবং 75-25 প্রিন্সিপালের টাকা কোথায় গেছে সেটাও সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। কি করে এত বড় বড় বিল্ডিং হয়ে যায় একটা লোকের। আমি তো সারা জন্য অধ্যাপনার চাকরি করেছি, অধ্যাপনার তো হায়েস্ট পেমেন্ট দেওয়া হয়, এই রাজ্য সরকারের যে হায়েস্ট পেমেন্ট তার মধ্যেই আছে। তো আমি তো কোনোদিন এত বড় বাড়ি করার স্বপ্ন দেখিনি, কিছুই করেননি জীবনে। তার কত বড় বড় বাড়ি বলুন তো, 10টা 20টা 15টা, এগুলো হয় কোত্থেকে? আয়ের সঙ্গে অসঙ্গতি সম্পন্ন মানে সম্পত্তি নেই, তার সেই সম্পত্তির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে পারে না, করবে না।
এইটাই হচ্ছে খেলা। ওই বিড়াল ইঁদুর এই খেলাটা চলবে এবং আমরা সাধারণ মানুষ এখানে বসে ওই শ্রুতি নাটক বা চিত্রনাট্য এগুলো দেখব এবং কোনো দিন এদের গায়ে হাত পড়বে না। রাস্তায় দাঁড়িয়ে ছোট ছোট তৃণমূলের নেতাগুলোকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হবে কোমরে বেঁধে দড়ি বেঁধে, আর যারা মাথায় বসে আছেন তারা রাস্তায় দাঁড়িয়ে ওই প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে চিৎকার করবেন আমাদের কেউ কিছু করতে পারবে না। তারা বলবেন রাত্রিবেলায় পুলিশ এসেছিল কিভাবে আমার বাড়িতে, আমি যখন নেই তখন কেন পুলিশ আসবে, তার তো আসার কথা আমাকে জানিয়ে তাড়িয়ে ফোন করে আসবেন। এইসব কথাগুলো বলবার সাহস পাই কারণ বারবার করে দেখা যাচ্ছে পুলিশ আসছে পালিয়ে যাচ্ছে, পুলিশ আসছে চলে যাচ্ছে। এই বারবার করে এই ঘটনা ঘটলে বা উনি বলবার সুযোগ পাচ্ছেন যে ইডি আমাকে 5 বার ডেকেছে কিছু করতে পারেনি, আমাকে এতবার ডেকেছে করতে পারেনি, আর কোর্টও তাকে 3 সপ্তাহ সই জালিয়াতি মামলায় রায় দিয়ে দিয়েছে যে তাকে 3 সপ্তাহ অ্যারেস্ট করা যাবে না। সুতরাং তিনি আরামসে থাকবেন আর মাঝে মধ্যে প্রেস কনফারেন্স করবেন, আর আমরা এখানে এসে চিৎকার করব, সলিল্লা চিৎকার করবেন, বিমল চিৎকার করবে, আমরা বসে বসে চিৎকার করব। আদালত কি বলেছে নিশ্চয়ই সে ব্যাপারে আমরা কথা বলতে পারি না, কিন্তু আমার বক্তব্য পরিষ্কার, এটা তৃণমূল সরকার নয়, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার। এবং নিশ্চিন্ত থাকুন, এই সামান্য 2-1টা ঘটনায় আপনারা একেবারে এমন হতাশ হয়ে যাচ্ছেন যেন আবার সেই পুরনো সিপিএমের দেওয়া কংগ্রেসের দেওয়া সেটিং থিওরিতে ফিরে যাচ্ছেন। যাবেন না, কোনো সেটিং নেই, সেটা প্রমাণ হয়ে গেছে। তৃণমূলকে একদম ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতা থেকে বার করে দিয়েছি এবং যারা যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, সে যত বড় হনু হন না কেন তার ঘেঁটি ধরে জেলে ঢোকানো হবেই, আইন মেনে, আইনের পন্থা পদ্ধতি অনুযায়ী, যাতে সারা জীবনে একটা বড় অংশ ওই জেলের 4 দেওয়ালের মধ্যে কাটে, সেই ব্যবস্থা করা হবে যদি প্রমাণিত হয় যে তিনি অন্যায় করেছেন। সেই দিন আর বেশি দূরে নেই, তাকে জেলে যেতেই হবে। অন্যায়, আবার আমি বলছি, অন্যায় করে থাকলে জেলে যেতে হবেই, এটাই আইন। বেশ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য বারবার আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পত্তির কথা বলছিলেন। আমার মনে পড়ে যাচ্ছিল যে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত হাবড়ায় গিয়ে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৎ পথে ব্যবসা করে খায়, তার তো পরিবার আছে, সে কি সৎ পথে ব্যবসাও করতে পারবে না, সে তো আর চুরি ডাকাতি করে না। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার জাস্ট মনে পড়ে গেল বলে আমি দর্শকদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে পরপর 3 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এক হচ্ছে আগামীকাল সই জালিয়াতি মামলা, পরের দিন অর্থাৎ সোমবার হচ্ছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তারপর দিন মঙ্গলবার উস্কানিমূলক ভাষণের মামলায় ভবানী ভবনে তলব করেছে সিআইডি। পরপর একবার সিআইডি, একবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, ভোটে হারের পর প্রায় প্রতিদিন ভেঙে চুরমার হচ্ছে তৃণমূল। এই আবহেই একদিকে দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের গর্জন যখন জোরালো হচ্ছে, অন্যদিকে বিধানসভায় সই জালিয়াতি, ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মতো 3টি মামলায় চাপ ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। সিআইডির পাশাপাশি ইডির স্ক্যানারে তিনি। সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি, সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ডেকেছে ইডি, আর মঙ্গলবার অভিষেককে ভোট প্রচারে উস্কানি মামলায় তলব করেছে সিআইডি। অর্থাৎ পরপর 3 দিন এজেন্সির মুখোমুখি হতে হবে তাকে। তো ডেকে তো পাঠাবেই, তাকে জিজ্ঞাসাবাদ হলে একটা তদন্ত চলছে, তাহলে ডেকে পাঠাবে। ইজ অভিষেক অ্যাভাব এভরিথিং, অ্যাভাব ল, অ্যাভাব ইনভেস্টিগেশন? একটা টার্গেট করে, একটা প্রতিহিংসা, একটা টার্গেট করে গোটা বিষয়টা চলছে। ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দেয় সিআইডি। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সই জালিয়াতির মামলায় 3 বার হাজিরা এড়ানোর পর হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি অফিসাররা। আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, আমি 14 তারিখ অ্যাপিয়ার করব। আবার আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। সই জালিয়াতি কাণ্ডে রবিবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করার পাশাপাশি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি। দুপুর 3টেয় তাকে ডেকে পাঠানো হয়েছে। আমি তদন্তে সহযোগিতা করি, আমাকে ডাকা হয়েছে, আমি যাব, আমি তদন্তে সহযোগিতা চিরকাল করি, আমি আগামীকালও তদন্তে পুরোপুরি সহযোগিতা করব। অন্যদিকে সই জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই সিআইডি নোটিশ পাঠিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও। আমার বাড়িতে সকালবেলা সিআইডি আসছিলেন, এই যে কেসটা হয়েছে, এই কেসের এই ব্যাপারটায় আমাকে কোঅপারেট করতে বলা হয়েছে। না, আমায় জিজ্ঞেস করেছে যে
আপনার এটা আপনার সই কিনা, আপনার সই কিনা না, আপনি এই নোটিশটা খালি রিসিভ করে নিন। আমি রিসিভ করলাম। পাপ তো কাউকে ছেড়ে যায় না, তো পাপের ফল তো ভোগ করতেই হবে ওনাকে। অন্যদিকে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে দায়ের হলো নতুন মামলা। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। মানে সলিলদা, পরপর 3 দিন জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, একেবারে অভিযোগের পাহাড়। সম্প্রতি আরো একটি অভিযোগ সামনে আসছে, সেটা হচ্ছে গিয়ে ত্রাণ দুর্নীতি। 250 কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তবে এই যে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সই জালিয়াতির ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছে যে গেছেন ভবানী ভবনে এমনটা নয়, একেবারে হাইকোর্টের নির্দেশে। হাইকোর্টকে এটা বলতে হয়েছে যে রক্ষা কবচ ততক্ষণ দেব না যতক্ষণ তদন্তে সহযোগিতা করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন ভবানী ভবনে। সলিলদা না দেখো, মানে আমি বললাম না, অ্যাজ ইউ সো ইউ রিপ। তুমি যেমন তুমি বীজ বপন করবে সেরকম তোমায় ফসল কাটতে হবে। আমি বারবার এই কথাটা বলছি, তুমি যেমন কর্ম তেমনি ফল তোমাকে পেতেই হবে। সুতরাং আর টাইম ইজ রাইপ, আর বেশি দিন নেই। এখন সমস্ত এজেন্সিরা ডাকছে, ইডি ডাকছে, সিআইডি 2বার ডাকছে, ত্রিপুরাতে যেতে হবে, নানা জায়গায় যেতে হবে। আলটিমেটলি অভিষেক ব্যানার্জি যে দুর্নীতি করে কোটি কোটি টাকা রোজগার করেছে, কোটি কোটি টাকা, একটা পরিবারে বলো তো আজকে তাদের কি রোজগার, কি এমন ব্যবসা করে যে প্রতি মাসে বাই অ্যান্ড লার্জ অতগুলো নিরাপত্তা বাহিনী রেখেছে, বাড়ির অত কর্মচারী, অতগুলো গাড়ি। আজকে শান্তিনিকেতনের বাড়িতে কেন থাকেন না উনি? আর আমরা তো বরাবর দেখে এসেছি, বছরের পর বছর দেখেছি ওই শান্তিনিকেতন বাড়ির সামনে পুলিশ প্রহরা, এক্সট্রা পুলিশ প্রহরা, জেড প্লাস ক্যাটাগরির প্রোটেক্টি, ওইখান থেকে বেরোতো। এখন ওখানে তো বন্ধ, কেন থাকছে না? কেন থাকছে না আজকে তুমি সেটা বলো। আস্তে আস্তে ওখান থেকে দূরে সরে আসার চেষ্টা। কিন্তু আমি বলছি, পাপ অন্যায় কিন্তু কাউকে ছাড়ে না, পাপের শাস্তি পেতেই হবে। দুর্নীতির টাকা যেভাবে পেয়েছে সেরকমভাবে ওর কাছ থেকে সমস্ত কিছু, ওদের কাছ থেকে ওই পরিবারের প্রত্যেকটা সদস্য এর বেনিফিট পেয়েছে, প্রত্যেকটা সদস্য বেনিফিশিয়ারি। ওই হরিশ মুখার্জি রোড ভবানীপুরের কোনো জমি বাদ নেই যেখানে ওরা বাড়ি বানায়নি। এটা লোকের মুখের কথা, লোকের আলোচনার কথা আমরা শুনতে পাই। আমি জন্ম কর্ম, আমার বর্ন অ্যান্ড ব্রট আপ আমি ওখানে ভবানীপুরে, ওই বাড়িতে আমার জন্ম। বেলতলা রোড থেকে আরম্ভ করে প্রিয়নাথ মল্লিক রোড থেকে আরম্ভ করে, আমি বলছি সলিল ভট্টাচার্যকে এইটা বলতে চাইছেন যে যাবতীয় যা সম্পত্তি যা দেখা যায় এবং যা রেকর্ডেড রয়েছে সবটাই হয়েছে অসৎ পথে। আমি কিছুক্ষণ আগেই বললাম, আমি অর্ণব স্যার কাছে আসবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে সৎ পথে ব্যবসা করেছে এবং সেটাও নাকি তখন বিজেপি করতে দিচ্ছিল না বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে। আমি একটু অর্ণব স্যার উত্তরটা নিই। অর্ণব স্যার কি মনে করেন? আমি তো আপনাকে প্রথমেই বলছি শুভ্র, বারবার করে এই কথাকেই বলার চেষ্টা করছি যে দস্যু রত্নাকরের পাপের ভাগ কেউ নেয়নি। তাহলে যে সমর্থক বা যে দলকে সমর্থন করেছে, রাজনৈতিক একটা অবস্থানগত জায়গা থেকে করেছে, সে যদি নিজে 1 পয়সা না খায়, 1 পয়সা কাউকে না খাওয়ায়, তাহলে সেই অন্যায় দায় নেবে কেন? কিসের জন্য সে দায় নেবে? আর ডিফিং করার তো কোনো জায়গায় নেই। আইন তার আইনের পথে চলুক, এবং তিনি যত বড় নেতাই হন না কেন। আজকে কুণাল ঘোষের যে আইনকে আইনের পথে চলতে গেলে তো সেই আইনের সঙ্গে সহযোগিতা করতে হবে। না, তার সত্ত্বেও আমি বলছি পুলিশ প্রশাসনের হাতে সেই ক্ষমতা আছে। তারা সেই এভিডেন্স থাকলে তারা সেই জায়গা থেকে তারা নিশ্চিত পারে সেই ক্ষমতার প্রয়োগ করা উচিত। আজকে কুণাল ঘোষের যে বাইকটা আপনি একটু আগে দেখালেন, কুণাল ঘোষ কি বললেন? এত বড় জায়গা আমি পৌঁছতে পারি না। তাহলে কুণাল ঘোষের মতো একজন নেতা, তিনি একজন বিধায়ক, তিনি বলছেন এত বড় এক জায়গায় আমরা পৌঁছতে পারি না। তাহলে যারা একজন সাধারণ সমর্থক বা মানে যে এই সুদূরতম জিনিসের মধ্যে নেই, পুরো জিনিসটার থেকে বাইরে, সে কিভাবে এটাকে ডিফেন্ড করবে? ডিফেন্ড করার তো কোনো জায়গা নেই। এরকম বহু মানুষ রয়েছেন, তারা রাজনৈতিক অবস্থানগত জায়গা থেকে তারা একটা স্ট্যান্ড নিয়েছিলেন। অপশনের মধ্যে থেকে তো মানুষ বাঁচে। আপনার ABC কি আপনার অপশন রয়েছে, তার মধ্যে মানুষ বাঁচে যে কোন অবস্থানটাকে আমি সমর্থন করবো বা কোন অবস্থানটাকে আমি মানে একটা রাজনৈতিক অবস্থান আমি নেব। সেই জায়গায় দাঁড়ানো মানে নিশ্চিত এটা নয়, কিন্তু এটা নয় যে এই দুর্নীতি সমর্থন করবে। সাধারণ মানুষ কি করতে পারে? কারণ দেখুন, যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে পুলিশ পৌঁছে গেল তার পিএর খোঁজে, সেদিনই আবার মদন মিত্রের দুয়ারে পৌঁছে গেল ইডি সেই পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, যেখানে আগেই সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মদন মিত্র কেন স্ক্যানারে ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, রাখবই প্রতিবেদনে। সারা রাজনৈতিক জীবনে দীর্ঘ
যা কোনোদিন শুনিনি। আমি শুনলাম ইডি তাদের বক্তব্য যে এই যে বিভিন্ন পৌরসভায় চাকরি দেওয়া হয়েছে, তাতে কামারহাটি পৌরসভায় কয়েকজনকে চাকরি দেওয়ার ব্যাপারে আমার ইনফ্লুয়েন্স রয়েছে। এইটা যিনি ঠিকাদার এই চাকরিগুলো দিয়েছেন তিনি নাকি বলেছেন, আর যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ নাকি বলেছে যে তারা টাকাও দিয়েছে। আমি আমার নিজের বাড়ির তলায় দাঁড়িয়ে ঈশ্বরের নামে শপথ করে বলছি, যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই কামারহাটি পৌরসভা নয়, কোথাও জীবনে কোনো ব্যাপারে কাউকে কোনো রকমভাবে উপকার করে চাকরি দিয়ে বিপদে পাশে দাঁড়িয়ে তার পরিবর্তে আমি কোনো রকম টাকা বা ঘুষ বা কোনো রকমভাবে তার উপরে চাপ দিয়ে কোনো রকমভাবে আমি কিছু নিয়েছি, রাজনীতি ছাড়বো না, আমি সব কিছু থেকে পদত্যাগ করে গলায় দড়ি দিয়ে দেবো। বেশ, আমার ঠিক মনে পড়ে যাচ্ছে যে অংশটা একেবারে শেষে বললেন মদন মিত্র, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলতেন তারই কার্যত প্রতিধ্বনি শোনা গেল অভিষেক মদন মিত্রর কথায়, যেটা নিয়ে আমি এই মুহূর্তে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। দেখুন, দুর্নীতির একাধিক আমরা এরকম কৌশল দেখেছি। কোথাও টাকার বিনিময়ে দুর্নীতি হয়েছে, কোথাও জমির বিনিময়ে, কোথাও ফ্ল্যাটের বিনিময়ে দুর্নীতি হয়েছে, চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এইটা আমি তো প্রথম শুনছি। বিশ্বনাথ, আপনি আগে কখনো শুনেছেন যে সোনার বিনিময়ে, সোনার আবার নাকি বাট দেওয়া হয়েছে, এইভাবে তার বিনিময়ে চাকরি করিয়ে দিয়েছেন, এইরকম শতাধিক চাকরি নাকি করিয়ে দিয়েছেন পুরসভায় মদন মিত্র বলে অভিযোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দুর্নীতিগুলো হয়েছে, যেটা ইডি দাবি করছে, কেউ জানতো না? মদন মিত্র বলছেন যে আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমি সব কিছুই জানতাম না, যদি হয়ে থাকে তিনি শাস্তি পেতে প্রস্তুত। দেখো, এর আগেই ওনারা যখন ক্ষমতায় ছিলেন, তৃণমূল যখন ক্ষমতায় ছিল, তখনই বেরিয়ে গিয়েছিল যে পুরসভা নির্বাচনে রেড চার্ট ছিল একদম। অর্থাৎ পুরসভার ঝাড়ুদার হতে গেলে কত টাকা লাগতো তৃণমূল নেতাদের দিতে হতো, পুরসভার কেরানি হতে গেলে কত টাকা দিতে হতো, পুরসভার অপারশিয়ার হতে গেলে কত টাকা লাগতো, এগুলো রেড চার্ট ছিল এবং সেই রেড চার্ট অনুসারে টাকা দিয়ে তারপরে পুরসভায় ঢুকতে হতো। আজকে এটা প্রতিষ্ঠিত এবং একই সাথে তুমি সোনার বাট বলছো, জমি বিক্রি করেছে এই যারা শিক্ষক দুর্নীতির সাথে যুক্ত ছিল, এই গ্রামের ছেলে মেয়েদের জমি বিক্রি করে টাকা দিতে হয়েছে, সেই টাকা গাড়ি ভরে আসতো, কলকাতায় আসতো। এটা উপেন বিশ্বাস পরিষ্কার তোমার স্টুডিওতে দিনের পর দিন বলেছেন, এবং উপেন বিশ্বাস একজন মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের। সেই উপেন বিশ্বাস পরিষ্কার করে বলেছেন যে কিভাবে জমি ভিটে বিক্রি করে টাকা দিতে হয়েছে, এবং সেই টাকা আবার যে সমস্ত দালালদের মাধ্যমে সংগ্রহ করতো ক্যামাক স্ট্রিট থেকে, যে অভিযোগটা এসছে, তারা আবার কলকাতায় সেগুলো টাকা নিয়ে আসতো। অভিযোগ এমনও ছিল যে পুলিশের একাংশ পাহারা দিয়ে টাকা নিয়ে পৌঁছে দিত। ফলে এই পুরসভার দুর্নীতি, যে দুর্নীতি প্রতিষ্ঠিত দুর্নীতি, প্রশ্নটা হচ্ছে এখন কাদেরকে ধরবো। আমরা যে প্রশ্নটা রাখতে চাইছি শুভ্র, খুব সিরিয়াসলি লেভেলে রাখতে চাইছি, যে দেখো, আমি বিশ্বাস করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রাটা সময়ের অপেক্ষা। কেন আমি বলছি, এতদিন পর্যন্ত আটকে রেখেছিল ইডি, সিবিআই ইত্যাদি, তার কারণ তাদের নিজেদের সহায়ক সরকার ছিল। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমলা সমস্তটাই তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত করত, ক্যামাক স্ট্রিট তাকে নিয়ন্ত্রিত হতো। এখন বিজেপির যে সরকার, শুভেন্দু অধিকারী, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু ধামাচাপা দেবেন, এটা এক। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে জনগণের একটা চাপ আছে, বিপুল চাপ আছে, যেই চাপে জনগণ চাইছে যে ভাই তদন্তগুলো প্রকৃতপক্ষে হোক এবং সেগুলো বিচার হোক এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। যারা দুর্নীতি করেছে, অভিযুক্ত আছে, সে মদন মিত্র হতে পারেন, XY Z হতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখানে একটা রাজনীতির সমীকরণ ঢুকে গেছে। কি রাজনৈতিক সমীকরণ ঢুকে গেছে, যেটার জন্য আমি অরিট
একটা হলো যে নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা তৃণমূল কংগ্রেসকে বিভাজিত করে দিল্লিতে যে লবিটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের, যেটা একদম প্রতিষ্ঠিত, যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে লবিটা তৈরি হয়েছে, সেই সাংসদ যারা তৃণমূল কংগ্রেস বিজেপিকে সরাসরি সমর্থন করবেন, যারা পরিষ্কার করে বলেছেন যে আগামী দিনে তারা এনডিএতে থাকবেন, এনডিএ সহযোগী হিসাবে থাকবেন, যারা আগামী দিনে ওয়ান নেশন ওয়ান ভোট থেকে শুরু করে মহিলা সংরক্ষণ বিল থেকে শুরু করে একের পর এক বিল পাশের জন্য কাজে লাগবে, এবার এই নেতাগুলো যখন এনডিএ কে সমর্থন করবেন, সত্যি এই নেতাগুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, তিনি সায়নী ঘোষ হতে পারেন, তিনি কাকলি ঘোষ দস্তিদার হতে পারেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো কি সত্যি তদন্ত হবে? আমি তো অন্ততপক্ষে এই পরিষদীয় দল ভাঙার পরে যে অভিযোগগুলো ধরো জাভেদ খানের বিরুদ্ধে বিজেপি করেছে, আজকে সেই অভিযান সেখানে তো দেখতে পাচ্ছি না। তদন্তটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে যারা বিজেপিকে সমর্থন করছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ কেন্দ্রিক হচ্ছে। বিশ্বনাথ বিদ্রোহী ব্লকের কথা বলছিলেন, অবশ্যই সেদিকে আমরা নজর রাখবো, কিন্তু তার আগে এই যে চাকরি বিক্রি হয়েছে, প্রশ্নটা তো একটা জায়গাতেই বিমল বিশ্বনাথদাও যে কথা বলছিলেন যে যেভাবে যোগ্যদের পেটে লাথি মারা হয়েছে, তো এই ক্ষেত্রে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে তো? আমি একটা কথা বলি, একটু আগে হোয়াটসঅ্যাপে দেখলাম একজন লিখেছে, আপনি বলেছেন দোষী সাব্যস্ত হলে জেলে পাঠানো হোক, আপনি কি এখনও সন্দেহ করছেন এরা অন্যায় করেছে কি না? দেখুন, আমি ব্যক্তি হিসেবে পরিষ্কার মনে করি এরা প্রত্যেকে অন্যায় করেছে, এরা প্রত্যেকে অপরাধ করেছে। একটি বামপন্থী পত্রিকায় বেরিয়েছিল যে ওই অঞ্চলে 39টা প্লট একটা পরিবার নিয়েছে, সে ব্যাপারে সেই পত্রিকার বিরুদ্ধে কোনো মানহানি মামলা হয়নি। এরা যে অপরাধ করেছে তাতে সন্দেহের কোনো জায়গা নেই, কিন্তু ভালো করে বুঝে রাখুন, আমি সব দর্শকদের বলবো, আমি একটা রেসপন্সিবল দলের এখানে রিপ্রেজেন্ট করছি। আমি এটা বলতে পারি না যে ধরো মেরে মেরে জেলে ঢুকিয়ে দাও, এটা হয় না। আগে অভিযোগ প্রমাণ করতে হয়, তারপর জেলে ঢোকাতে হয়। আমি মনে করি, আমি দাবি করি দ্রুত অভিযোগের প্রমাণ হোক, কারণ আইনে প্রমাণ ছাড়া জেল দেওয়া যায় না। আমি এগুলো বলতে পারি না। আমি আর একটা কথা বলি, জাস্ট লাস্ট লাইনটা, সেটা হচ্ছে দেবস্মিতা, তুমি যেটা বললে মাথায় পৌঁছানো যাবে, তো আমি পরিষ্কার বলে দিচ্ছি, মাথায় পৌঁছানো সেট সময়ের অপেক্ষা। যারা অপরাধ করেছে তাদের প্রত্যেকের অপরাধের বিচার হবে, তারপর সাজা হবে। সঙ্গে একেবারে সহমত যে এরকম যেমন তেমন ভাবে যে কোনো একটা মানুষকে, যে মব জাস্টিসই হোক বা এরকম মানুষের উগ্র ক্ষোভ, সেই ক্ষোভটার একটা প্রকাশক, এইটা দিয়ে কোনো জাস্টিফিকেশন হয় না, বা এটা দিয়ে কোনো জাস্টিস হয় না। জাস্টিস আইনের পথেই হবে, আইনের পথেই হবে, এবং আইনের পথে আইন নিশ্চিতভাবে সেভাবে চলুক। যদি যিনি অন্যায় করে থাকেন তাহলে সেই তার আইন মোতাবেক তার শাস্তি হোক, এবং সেটা হোক। আমি বলছি যে এই যে আমি আগের দিনও বলেছিলাম, শুভ্র 2,07,00,000 মানুষ সমর্থন করেছে, এই সমর্থকরা কিন্তু একটা বড় অংশ, একটা বিরাট অংশ, তারা কিন্তু এক পয়সা না নিজে খেয়েছেন না অন্য কাউকে খাইয়েছেন, তারা চান না এই অন্যায় হোক, তারা কেউ চান না। দেখো, এই যে তোমার এই যে পুরো দুর্নীতিটা কিন্তু বাই ডিফল্ট ধরা পড়েছে। তোমার মনে আছে বোধহয় এবিএস ইনফোজেনের যে অয়নশীল শিক্ষা দুর্নীতি তদন্ত করতে গিয়ে কিন্তু এই পুরো দুর্নীতিটা সামনে এসছে, এবং তাতে রেড চার্ট সমস্ত কিছু ছিল। দমদম, ওই রেড চার্টে অবশ্য সোনার উল্লেখ ছিল না, যেটা এইবার হয়তো আসেনি। তোমার দমদম দক্ষিণ, দমদম উত্তর থেকে শুরু করে কামারহাটি থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু বাই অ্যান্ড লার্জ পুরো দুর্নীতিতে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এই টাকা পয়সা কিন্তু নেওয়া হয়েছে এবং লেনদেন হয়েছে। এবার যেটা শোনা যাচ্ছে যে সোনার বাট, এই যে যেটা ইডির যেটা বক্তব্য, এই যে সোনার বাট এবং অর্থ যেটা, যে বেনিফিশিয়ারি যারা বেনিফিট পেয়েছেন তাদের এগেনস্টে কিন্তু সোজাসুজি তদন্ত হবে। আমার দৃঢ় বিশ্বাস এবার এই পুরো দুর্নীতির ব্যাপারে রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে, চার্জশিট হবে, এবং যারা পারপিটেটার, যারা এর বেনিফিট নিয়েছে, এই দুর্নীতির সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, প্রত্যেকের কিন্তু কাস্টডি হবে, এবং তাদের কিন্তু বিচার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে, এবং স্পেশাল কোর্ট হবে কিন্তু দ্রুত বিচারের কথা বলছেন যে রাজ্য রাজনীতিতে এই দুর্নীতি নিয়ে একেবারে দিনভর উথাল পাতাল ছিল রাজ্য রাজনীতি। আমি বলছি, শুরুতেই আপনাদের বলছিলাম, অনুষ্ঠানের শুরুতে সমান উত্তেজনা কিন্তু জাতীয় রাজনীতিতেও ছিল। জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এবার বিদ্রোহী ব্লকে নাম লেখালেন। যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন, তিনি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী ব্লকে নাম লেখালেন, সই করলেন সেই বিদ্রোহী ব্লকের তালিকায়। এমনকি অমিত শাহর সঙ্গে দেখা করলেন, 8 ঘন্টা বৈঠক হয়েছে অমিত শাহর সঙ্গে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে আগামীকাল দিল্লিতে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের বিদ্রোহী ব্লক। এরপর পরের দিন অর্থাৎ সোমবার স্পিকারের সঙ্গে দেখা করবেন বিদ্রোহীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় দলে ফের বড়সড় ভাঙন। তৃণমূল নেত্রীর সঙ্গ ছাড়লেন তার কয়েক দশকের পুরনো সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও তারপর বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দলে আরও একলা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। आज देखो सुदीप दादा भी आ गए हैं, तो सब ट्रेटर है, ऐसा तो नहीं होता है। तो इन लोगों के अंदर में इतना गुस्सा, इतना क्या बोलूं, मतलब बेचैनी से क्यों थी कि ये लोगों ने एक साथ एक इकट्ठा होकर ये डिसीजन लिया। উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা, উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা, এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। শনিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে একই বিমানে দিল্লিতে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সোজা চলে যান নয় মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। শুক্রবারই সামনে এসেছিল 19 জন বিদ্রোহী সাংসদের সই সম্বলিত চিঠি। সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লাকে যে চিঠি সোমবার দেওয়া হবে, শনিবার তাতে সই করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই চলে যান অমিত শাহের সঙ্গে দেখা করতে। সূত্রের খবর, 30 মিনিট ধরে বৈঠক হয়। রবিবারই দিল্লিতে বিদ্রোহী ব্লকের বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। তার আগেই ফের বড়সড় ভাঙনের মুখে পড়ল কালীঘাট তৃণমূল। আগামীকাল একটা নতুনভাবে মিটিং ডেকেছেন আমাদের দলনেত্রী কাকলি ঘোষ দস্তিদার। কালকে আলোচনা হবে, কালকে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীও কি থাকবেন সেই বৈঠকে? সব থাকতে পারে, কথাবার্তা ছিলেন। সূত্রের খবর, সোমবার অধ্যক্ষের সঙ্গে দেখা করে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের থেকে পৃথক ব্লকের দাবি জানাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, যারা এনডিএকে সমর্থন করবেন। 6 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের দলনেতা করা হয়। 2017 সালে রোজ ভ্যালি চিটফান্ড দুর্নীতি মামলায় যখন গ্রেফতার হন, তখনও লোকসভার তৃণমূলের দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত বছর তাকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বসার জায়গা। অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় নিয়ে আসা হলো একটি অরাজনৈতিক যুবককে, যেটাতে আমার মনে হয় যে সুদীপদা নিজে যেমন অপমানিত হয়েছে, দলেও অনেকে এই ব্যাপারে খুব ক্ষুব্ধ এবং অপমানিত ছিলেন। ডুবন্ত জাহাজে কেউ থাকে না, এখন খেলা ভাঙার খেলা শুরু হয়েছে। লোকসভার দলনেতার পদ থেকে সুদীপদাকে সরিয়ে দেওয়া হয়েছিল। যেভাবে সরিয়ে দেওয়া হয়েছিল কোনো আলাপ আলোচনা নেই, একটা ওপর থেকে চাপিয়ে দেওয়া, স্বাভাবিকভাবে এগুলো আমরা দেখেছি। কালীঘাট তৃণমূলের লোকসভার টিমে রইলেন আর মাত্র 8 জন। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।